কেউ বলছেন রেকর্ডিং বা ইয়ে অন করার জন্য? স্যার বলি নাই, কিন্তু এমনি করতেছেন তো, এই কারণে আর বলা হয় নাই গা। মাঝখান দিয়ে আমি চালু করছিলাম আর বন্ধ করে দিয়েছি। এর ভাই আসতে পারতেছে না না স্যালারির কারণে। এটা ক্লাস হচ্ছে কি 51 না 52? 52 52 না? স্যার, 52। যাই হোক, প্লাগইন অপশনে গেলে অ্যাড নিউতে যাবেন। যেটা আপনি অ্যাড করতে চাচ্ছেন, যেমন বিকাশ। বিকাশ যদি সার্চ দেন দেখবেন এখানে একটা আছে যে সফটওয়্যার আইডি বিকাশ, রকেট, নগদ, সবগুলো সার্ভিস দেয়। ও স্যার, কি যেগুলো নামেই আছে। হ্যাঁ, নামে না, কাজে। তো এটাকে যদি আপনি ওপেন করেন 5,000-এর উপরে আছে এটা।
এটাকে অ্যাড করা আছে 5,000-এর উপরে সাইটে, রিভিউ ভালো আছে। এটাকে যদি ইনস্টল করেন, ক্লিক করেন, অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন যদি আপনি কমার্সের সেটিংসে যান, পেমেন্ট সিস্টেম, পেপাল সিস্টেম, এখানে দেখেন আপনার বিকাশ, রকেট, নগদ তিনটাই কিন্তু অ্যাড হয়ে গেছে, তাই না? তিনটা অ্যাড হয়ে গেছে। আপনি যদি এগুলোকে ইয়ে করতে চাইলে এডিট করবেন ম্যানেজে গিয়ে, জাস্ট এটা হচ্ছে কাজ। এটার নাম হচ্ছে বিকাশ, টাইটেল দিলাম আচ্ছা, ডিসক্রিপশন পেজ কমপ্লিট উইথ বিকাশ পেমেন্ট ফার্স্ট, এটা আপনি আপনার মতো দিতে পারলেন, ঠিক আছে? যেমন ধরেন আপনি এখানে দেন, আচ্ছা, অন হোল্ড স্ট্যাটাস থাকবে যতক্ষণ পর্যন্ত না দিচ্ছে। এখন আপনি এখানে আপনার বিকাশ নাম্বারটা বসাবেন, ঠিক আছে? এজেন্ট অবশ্যই আপনি এজেন্ট, এবং এজেন্ট বা পার্সোনাল, যদি পার্সোনাল হয় এখানে পার্সোনাল দিয়ে দিবেন, এবং বিল ক্যাশ এখন 1.5% কাটে সেন্ট মার্জিতে। তো এটা যদি আপনি এনাবল করেন, এনাবল হয়ে যাবে, এটা আপনাকে অবশ্যই করবে ইয়েতে। তো এটা না অ্যাড করাটাই ভালো, কারণ এই আপনার কাস্টমার যদি অ্যাড করতে হয় সেক্ষেত্রে ওনারা বিড়ম্বনায় পড়বে, বুঝলেন? ওনারা যদি পে করতে হয় বিকাশে এক্সট্রা চার্জ, তো এটা ওনারা বিজনেসের জন্য ব্যাড ইমপ্রেশন তৈরি করবে। তো প্রোডাক্টের দাম হালকা একটু বাড়ায় রাখলে, 5 টাকা বাড়ায় রাখলেন, তার কারণে দেখা গেছে যে এখানে পেমেন্টে আর ঝামেলা হলো না। তো সেভ চেঞ্জ নাম্বার দেয় নেই, নাম্বারটাকে দিয়ে দিয়ে পরে দিয়ে বলতে চাই। স্যার বিজনেস নাম্বারের ক্ষেত্রে মানে মার্সেল নাম্বারের ক্ষেত্রে এজেন্ট দিবেন এখানে, এই যে এজেন্ট, মার্সেল কি এজেন্ট হয় স্যার? এটা তো আমার জানা নাই, সম্ভবত এজেন্ট। এজেন্ট না হলে এটা পার্সোনাল হবে, কারণ এখানে যেহেতু ওদের অপশনই হচ্ছে দুইটা, স্যার মার্চেন্ট কোনো, মার্চেন্ট আর এজেন্ট মনে হয় একই স্যার, অপশন মার্চেন্ট তো আর দুইটা এজেন্ট লেখা একই তো। হওয়ার কথা। তো আমি এখানে আমার বিকাশ নাম্বার অ্যাড করি, এবং অ্যাড করলাম। নিজের নাম্বারের থেকে বাপের নাম্বার বেশি মুখস্থ থাকে তো। মনে করেন বিকাশটা আপনার যুক্ত হয়ে গেছে। তো এখন আপনার যদি, এখন আপনি করবেন হচ্ছে রকেট, তো রকেট এখানে ম্যানেজ করেন। যেমন আমি করলাম, এখানে আপনি দিয়ে দিলেন যেটা আপনি করতে চান, দেন আপনি পার্সোনাল সেকশন, নগদ যদি থেকে থাকে তাহলে নগদ অ্যাড করবেন। ধরেন আমার নগদ নাই, আমি এটা অফ করে রাখলাম। যদি আমি একটা ফুল ফাইনাল সেট দেই, এবং আপনি যদি স্টোরে যান, কোনো একটা কেনাকাটা আছে সেটাকে যদি প্রসেস করেন, যেমন অলরেডি আছে, আমি এটাকে ধরেন প্রসেস করলাম,
প্রসেস করার জন্য এখানে ক্লিক করলাম, প্রসিড টু চেক আউট। তো চলে গেল। দেখেন এখন এখন আপনার এখানে এই যে পেমেন্ট সিস্টেমে চলে আসছে না, বিকাশ নাকি, এই যে বিকাশে ক্লিক করলে এখানে বিকাশ নাম্বার দিবে, বিকাশ ট্রানজাকশন আইডি ওগুলো দিবে, রকেট করলে রকেটে আর কি সিস্টেম, ঠিক আছে। তো যে কোনো মাধ্যমেই সম্ভব আপনার টাকা দেওয়া, ঠিক আছে। অজিত ভাইয়ের আর কোনো সমস্যা? স্যার ক্লিয়ার হ্যাঁ, ক্লিয়ার স্যার। স্যার একটা ডিজাইন যদি প্যান্থিয়নে করি, ওটার কি ফির আবার রিকভারি করে বা কনভার্ট করে অন্য ডোমেনে নেওয়া যায়, না নতুন করে ডিজাইন করতে হবে অন্য ডোমেনে গেলে? প্যান্ডিয়ান থেকে তো আসলে সাইট থেকে নেওয়ার মতো, ডাউনলোড করার মতো কোনো অপশন দেখি না। এখনো আমি একটা ডিজাইন করলাম প্যান্থনে, কিন্তু আমি পরে একটা ডোমেন কিনে নিলাম, কিনে ওটার মধ্যে ফির আবার লোড করতে চাইলাম, তাকে ফির আর নতুন ডিজাইন করতে হইব নাকি এটার মধ্যে কোনো সিস্টেম আছে? নতুন করেই করতে হবে সম্ভবত, কারণ প্যান্ডিয়ানও তো আপনার আমি ওইভাবে দেখি নাই অবশ্য। প্যান্ডিয়ান থেকে মনে হয় না স্যার অপশন দিবে, দিলে তো ওনাদের লস, সে কারণে হয়তো দিবে না। হুম, এখানে কিন্তু আছে মাইগ্রেট এক্সিস্টিং সাইট। সো মাইগ্রেট করতে চাইলে মাইগ্রেট করার ব্যবস্থা আছে, বাট এটা হুম, স্যার আরেক ভাবে করা যায়, এটা দেখছিলাম ইউটিউবে। তো এটা মনে হচ্ছে প্যান দিয়ে নেই স্যার, স্যার চেঞ্জের ব্যাপার নাকি? হুম। আচ্ছা, এটা হচ্ছে প্যান্ডিয়নে মাইগ্রেট করার সিস্টেম। What site do you want to migrate to Pantheon? Pantheon যদি আপনি সাইটটা মাইগ্রেট রাইট, করতে চান, বাট আপনি স্যার ইম্পোর্ট এক্সপোর্ট তো দেখা যায় আছে, তাহলে হওয়ার কথা। উহুম, সেভাবে কোনো অপশন রাখে নাই। তো যাই হোক, এটা সম্পর্কে যদি আইডিয়া চলে যায় ওয়ার্ডপ্রেস সম্পর্কে, তো কমার্সের এই বিষয়টুকু ক্লিয়ার থাকলেই হবে।
পর্যন্ত যতটুকু দেখাইছি, ঠিক আছে? জি স্যার, ক্লিয়ার ও কমার্স সম্পর্কে। তো একটা ফ্রি থিমের জন্য আপনারা অন্য থিম ইউজ করে জিনিসগুলোকে ডিজাইন করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আর এডু দিয়ে একটা সেট করবেন যাতে করে এখানে অনেকগুলো ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন, যেমন আমার আরো 10টা করার অপশন আছে। এই তা আমরা আজকে তাহলে আহ, ইয়ে এগুলো ধরে স্যার ফেলি সবসময় নাকি? থাকবে স্যার, এরকম কি স্যার? হুম। কি? সেই পেনদিনের সাইটগুলো স্যার, হ্যাঁ, এখানে ফিল্টার এভাবেই থাকবে, বিশ্লেষণ। এভাবেই থাকবে। আচ্ছা, তাহলে কি আজকে আমরা পিএসপি তে যেতে পারি? জি হুম? স্যার, শুরু বেশ তো কম বেশি হলেও আমি পিএসপি তে শুধু দেখি। সবার কাছে কি মনে হয় পিএসপি শেখা উচিত? হুম? স্যার স্যার শিখলে পিএইচডিটা প্রবলেম নাই। হ্যাঁ, হ্যাঁ। স্যার বললাম পিএইচডিটা শিখলে স্যার তো ভালোই। দুইটা একসাথে কথা শোনা হাই যায়। ভাই, কি বলছেন? বুঝিনি। স্যার বললাম শিখলে তো ভালোই। হুম। আর পিএসপিটা কেন শিখতে হবে? কার কি মনে হয়? হুম? কোনো আইডিয়া আছে? না স্যার, পিএসপি এর সম্পর্কে আইডিয়া নাই, সে কারণে। সেতু আপু, ইমাম ভাই কোথায়? স্যার দেখছি না। জি স্যার। ইমাম ভাই কোথায়? ইমাম তো স্যার কিছুক্ষণ আগে ছিল সকালে ক্লাসে। হুট করে হারিয়ে গেল কোথায়? স্যার হয়তো নেট কানেকশনের প্রবলেম হতে পারে, চলে আসবে আবার। উম, আচ্ছা। জি তো স্যার, আজকে আমার মনে হয় নেট প্রবলেম আছে, আমার এখানে ওয়াইফাই নাই। সব সময় থাকবে। স্যার হুম। ওই যে স্যার পিএইচডি টু এইচটিএমএল টা করছিলেন। হুম। ও, হুম। এটা কতটুকু যেন করে রেখে দিছি, দাঁড়ান দেখতেছি। পিএইচডি টু এইচটিএমএল কয়েকটার দিকে কাজ তো আসলে। হুম। এটা কাজ করে না, এটা কাজ করে না, এতটুকু পর্যন্ত রেখে রাখছি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, কমপ্লিট করে দিয়ে দেবেন, ঠিক আছে? স্যার কল করতে হবে, অনেকের কাছে কল করতে হবে যারা এখনো দেয়নি। মিনিমাম আমার 20টার মতো আইডি লাগবে। ফাইবার ফয়েজ ভাই কি কষ্টটা দিব? ফয়েজ ভাই, হ্যালো? ফয়েজ ভাই কি এলাকা নাই? স্যার মিউটে আছে। আচ্ছা, আসুক। তা আমরা জাভা স্ক্রিপ্টে তো শিখলাম, আর পিএসপি শেখার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা পরবর্তী ধাপে যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস ডেভেলপার হবে ইনশাল্লাহ, থিম ডেভেলপ করব, প্লাগইন ডেভেলপ করব। সো
আপনি যদি খেয়াল করে দেখেন আমাদের যে ওয়ার্ডপ্রেস আমরা কিন্তু .html এক্সটেনশনে কাজ করেছি, রাইট? .html এক্সটেনশনে সবগুলো মেইন ফাইলটাকে, HTML ফাইলটাকে। তো পিএইচপি। আমরা এখন জাস্ট করব হচ্ছে সেটাকে পিএসপি ফাইল এক্সটেনশনে। এখন এটা কেন করব, তার কারণ হচ্ছে আপনি যদি আমাদের যে ওয়ার্ডপ্রেস সাইটগুলো আছে সেটাতে যদি যান, আপনি কোথায় আছে, আমার ছোট ভাই করছিল এটা। যে আপনাদেরকে একবার দিছিলাম না কাজ, তখন করছিল ওই, তখন নিজে নিজে শিখে। আচ্ছা, আমি ডব্লিউপির ফাইলগুলো দেখাইতেছে, ল্যালিবি ইম্পর্টেন্ট। কোথায় আছে? ডাউনলোডে দিয়ে দেখতে হবে। যেই দেখেন সি প্যানেলে যেখানে আমার ফাইলগুলো আছে, সেখানে যদি আমি পাবলিক HTML, এটা এই ফোল্ডারে মূলত ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো থাকে। ফাইলগুলো দেখেন এখানে সব ফাইল কি পিএসপি, তাই না? এবং আমাদের যে ইন্ডেক্স আছে, ইন্ডেক্স ফাইলটাও কি index.html ডেটা, ঠিক আছে? তো বিষয়টা খেয়াল করছেন? আপনি যেই ফোল্ডারে যান না কেন, এই যে থিমেই যদি যান, যে থিমগুলো আছে এই থিমগুলোর যদি ফাইলগুলো দেখেন, সব হচ্ছে পিএসপি। তো পিএসপি এক্সটেনশনে, দ্যাট মিন্স পিএসপি তে বড়, যখন আপনি ডাইনামিক ওয়েবসাইট ক্রিয়েট করবেন তখন পিএসপি ছাড়া আপনার কোনো উপায় নাই অ্যাকচুয়ালি। সিএমএস এর কাজগুলো সব পিএইচপি দিয়ে করা হয়। সবকিছু সব। তো এগুলোর জন্য আপনার পিএসপি অন্তত বেসিক ধারণাটুকু অবশ্যই থাকতে হবে। স্যার PHP কিভাবে প্লাগ কাজ ইন করে। ডেভেলপমেন্টেও কি পিএইচপি লাগে? 100% পিএসপি, জাভাস্ক্রিপ্ট সবকিছু। এই যে একটু আগে আপনাকে দেখালাম কি, থিমের থেকেও তো জটিল হচ্ছে আপনার প্লাগইন, তাই না? এই যে আমি যে প্লাগইন ফোল্ডারে যাই, দেখেন কন্টেন্ট আর এই যে প্লাগইন। তো প্লাগইনের ভিতরে কোন প্লাগইনে যাবেন আপনি? অ্যাকিসমাতে যদি যান, দেখেন সব পিএসপি, তাই না? জি স্যার। ভিতরে যান, সব পিএসপি। এলিমেন্টরে যান, এলিমেন্টরের নিজের যত ফাইল আছে সব হচ্ছে, এই যে দেখছেন সব পিএসপি। এখন এর কারণটা কি, পিএসপি কেন হচ্ছে এত পপুলার, বা পিএসপি ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে আপনার পিএসপি কেন লাগছে? এর একমাত্র কারণ হচ্ছে পিএসপি কে বলা হয় সার্ভার সাইড বা সার্ভার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। কি বলা হয়? সার্ভার সার্ভার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। পিএসপি হচ্ছে আপনার এটা আপনার সার্ভার ছাড়া সে আসলে কাজ করে না।
সার্ভার ছাড়া কাজ করে না। সার্ভার বলতে সে কাজ করতে তার একটা ইউআরএল এর প্রয়োজন হয়, তার একটা ওয়েবসাইটের প্রয়োজন হয়, ওয়েবের ঠিকানার প্রয়োজন হয়, এবং সেখানে তার সে ডাটাবেসের কানেকশন বা অন্যান্য যত টেকনোলজি আছে ওয়েবের, সব টেকনোলজির সাথে সে ইন্টারাকশন করে কাজ কাজ করতে হয়। এই কাজটা করে হচ্ছে পিএসপি, যার কারণে পিএসপি ছাড়া আসলে আমরা ডাইনামিক কোনো কাজ করতে পারছি না। নর্মালি আপনি HTML CSS দিয়ে যে স্ট্যাটিক ওয়েবসাইট বানাচ্ছেন, যেটাতে আপনি আসলে চেঞ্জ করতে পারছেন না, চেঞ্জ করলেও আপনার ঠিক সেই কোডের ভিতরে ওই জায়গাটাতে গিয়ে তারপরে আপনার চেঞ্জ করে আসতে হচ্ছে। নর্মালি আমাদের যে সাইটগুলো আছে আমরা কখনো চেঞ্জ করি না, জাস্ট ইনফরমেটিভ সাইট যেগুলো আছে সেগুলোর জন্য আমরা HTML CSS বা জাভাস্ক্রিপ্ট এগুলো দিয়ে আসলে একটা সাইটকে ডিজাইন করি। অন দ্য আদার হ্যান্ড, এক্সকিউজ মি, একটু কল আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ প্রিয় আপু, ডাইনামিক যে ওয়েবসাইট গুলো আছে সব আমাদের পিএইচপি এর মাধ্যমেই করতে হবে, কারণ এটাকে বলা হয় সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। দ্যাট মিন্স সার্ভারের ভিতরে অনেক ধরনের ফাইল থাকে, যেমন HTML এর ফাইল থাকছে আমরা দেখলাম, বা CSS এর ফাইল আছে, ডাটাবেজের ফাইল আছে। ডাটাবেজ আলাদা আরেকটা ফাংশনালিটি। তো তাতে অনেক ডাটা থাকে, ডাটাগুলো যেখানে সাজানো গুছানো থাকে। তো এই ডাটাবেজের সাথে কানেক্ট করে আমাদের ওয়েবসাইটটাকে আরো বেশি ফাংশনাল করার জন্য আমরা পিএসপি কে ব্যবহার করে থাকি। সো পিএসপি ছাড়াও আরো অনেক কিছুই আছে, বাট পিএসপিটা হচ্ছে মেইন সেতু বন্ধন, যেটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা এদের ভিতরে সেতু বন্ধন তৈরি করে। সো আমরা দেখি এটা সম্পর্কে কিছু জানি। যেমন পিএসপি বলতে কি বোঝাচ্ছে? পিএসপি বোঝাচ্ছে এটা হচ্ছে সার্ভিস স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, a powerful tool making dynamic and interactive web pages. PHP is a widely used, free and efficient alternative to competitors such as Microsoft ASP. So এটার মতো আরেকটা আছে মাইক্রোসফটের যে ASP যেটা আছে, হ্যাঁ, .NET, সেটা মূলত হচ্ছে পিএসপি এর মতো একটা ওপেন সোর্স এবং খুবই পাওয়ারফুল একটা সার্ভার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে। সো পিএসপির ভিতরে পিএসপি সম্পর্কে যদি জানি, পিএসপি এর পূর্ণরূপ কি যদি বুঝতে চান, তো দেখেন পিএসপি এর পূর্ণরূপ কি। পিএসপি এর পূর্ণরূপ হচ্ছে পিএসপি এর পি, এই প্রথম অক্ষর দিয়ে আসলে পিএসপি কেই বোঝায়। পিএসপি এর পি দিয়ে হচ্ছে পিএসপি বোঝায়, ঠিক আছে। এবং পরের এস এবং পি দিয়ে বোঝায় হাইপার টেক্সট প্রিপ্রসেসর। ওকে, যে টেক্সটগুলো প্রিপ্রসেসর হয় পূর্বেই, লোডিং হওয়ার আগেই, হ্যাঁ, ঘটনাগুলো ঘটে থাকে, পর্দার আড়ালে যে ঘটনাগুলো ঘটে থাকে সেটা হচ্ছে পিএসপি। তো কিভাবে কি what can PHP do, কি করতে পারে? PHP can generate dynamic page content. That means এটা ডাইনামিক পেজের কন্টেন্টকে জেনারেট করতে পারে। দ্যাট মিন্স আমাদের যে পেজ আছে, পেজের ভিতরে ইন্টারঅ্যাক্টিভ করার জন্য যে পেজের কন্টেন্ট গুলো আছে, এগুলো আমরা মানে যে কোনো সময় পরিবর্তন ইজিলি করতে পারি, সেটা বলছে ডাইনামিক পেজ কন্টেন্ট। ঠিক আছে। যেমন আপনি লগ ইন করতে পারতেছেন, এটা আপনার একটা মানে একসাথে 10 জনে লগ ইন করতে পারতেছেন, বিভিন্ন জায়গা থেকে আবার একই জনে 10 জায়গা থেকে লগ ইন করতে পারতেছেন। তারপরে আপনাদের নিজস্ব সবারই প্রোফাইল সবাই আপডেট করতে পারতেছে, তাই না? বা রিয়েল লাইফে রিয়েল পজিশনে দেখলাম একটা পোস্ট আসছে, নতুন আরেকটা পোস্ট আরেকজন যুক্ত করে অ্যাড করে দিতে পারতেছে। এই যে ঘটনাগুলো, এটা হচ্ছে ডাইনামিক পেজ কন্টেন্ট। দেন হচ্ছে পিএসপি ক্যান ক্রিয়েট, ওপেন, রিড, রাইট, ডিলিট এন্ড ক্লোজ ফাইলস অন দ্য সার্ভার। সার্ভারের ভিতরে যে সব ফাইল আছে এগুলোর উপরে এই যে
এই কয়েকটা অপারেশন করতে পারে, এই ধরনের অপারেশনগুলো ক্রিয়েট করতে পারে, ওপেন করতে পারে, রিড, রাইট, ডিলিট এন্ড ক্লোজ। PHP can collect from form data, very much important things যেটা আমরা মূলত PHP দিয়ে করে থাকবো। PHP কালেক্ট ফর্ম ডাটা, ফর্মের ভিতরে যে ডাটাগুলো আমরা যে ফর্ম তৈরি করি, সে ফর্মের ভিতরে আমরা বিভিন্ন ধরনের ইউজার নেম, পাসওয়ার্ড বা ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল বা ফোন নাম্বার, তারপর ঠিকানা, এক্সেট্রা এক্সেট্রা সবকিছু দেই, রাইট? সো এই ডাটাগুলোকে করি কি, আমরা যখন সাবমিট করি তখন কি হয়, ডাটাগুলো কোথাও না কোথাও গিয়ে কালেক্ট হয়, কেউ ধরে নিয়ে যায় কোথাও। তো এই কালেকশনের কাজটা PHP করে থাকে। PHP can send and receive cookies, বিভিন্ন ধরনের কুকিজ গুলো আছে যেগুলো PHP হ্যান্ডেল করে, PHP রিসিভ করে। PHP can add, delete, modify data in your database, আমাদের ডাটাবেজের ভিতরে ডাটাগুলোকে নিয়ে সে ইউজার অ্যাক্সেসকে কন্ট্রোল করতে পারে, দ্যাট মিন্স ওই যে লগইন সিস্টেম। PHP can encrypt data, PHP ডাটাকে কি করতে পারে, সংরক্ষণ করতে পারে এনক্রিপ্টের মাধ্যমে। আচ্ছা, দেন হোয়াই PHP, কেন PHP শিখবে? PHP রানস অন ভেরিয়াস প্ল্যাটফর্ম, অনেক সব প্ল্যাটফর্মে PHP চলাফেরা করতে পারে, মানে PHP কাজ করতে পারে। PHP ইজ কম্পিটেবল উইথ অলমোস্ট অল সার্ভার্স ইউজড টুডে, যত ধরনের সার্ভার আছে সবার সাথে সে কাজ করতে পারে। দ্যাট মিন্স অ্যাপাচি আমরা একটার নাম জানি, IIS আছে, এছাড়া আরো অনেক সার্ভার সিস্টেম আছে যে সার্ভারের মাধ্যমে সে ইজিলি কাজ করতে পারে। PHP সাপোর্টস a wide range of database সব ধরনের সাপোর্ট দিতে পারে। PHP is free, download it from the official, আচ্ছা এটা সম্পূর্ণরূপে ফ্রি, ASP.NET এ সবকিছু ফ্রি না। PHP is easy to learn and run efficiently, আচ্ছা এটাও খুব ইজি। দেন PHP এর অনেকগুলা ভার্সন আছে, যেগুলো অনেক পূর্বের ভার্সনগুলো ছিল, এখন নিউ ভার্সন হচ্ছে 7 ভার্সন, ঠিক আছে, 7.5 বা সামথিং এরকম ভার্সন এখন চলছে। সো এর আগের স্টেবল ভার্সন ছিল 5.6, এখনকার স্টেবল ভার্সন হচ্ছে 7, ঠিক আছে। সো এই দুই ভার্সনেরই ফাইল বা এই দুই ভার্সনের জিনিস, এই দুই ভার্সনে ডেভেলপ করা ফোল্ডার ইয়াগুলো পাওয়া যায়। কারণ ভার্সনের ডিফারেন্স থেকে কি আসলে ডিফারেন্ট হয়, ভার্সনের ডিফারেন্ট থেকে আসলে কিছু সিকিউরিটি কিছু বিষয় চেঞ্জ হয় এবং কিছু নতুন অনেক মানে আপনার ফাংশনালিটি চেঞ্জ হয়, নতুন কিছু ফাংশন যেটা আমরা আগে অনেকগুলা দিয়ে কাজ করা লাগতো, এখন ওইটা একবারে কাজ করা যায়, এরকম কিছু ফাংশনের চেঞ্জ আসছে নতুন বিষয়টাতে, নতুন PHP-তে। যার কারণে দুই ভার্সনই আমাদের জন্য কম্পিটিটেবল। এবং যে কোনো আপনারা যখন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন রিয়েল লাইফে, তখন দেখবেন যে আপনার ওয়ার্ডপ্রেসটা সেটআপ করার পরে অনেক সময় যদি আপনার সার্ভারে বা হোস্টিং এ 7 থাকে, মানে হোস্টিং এর PHP এর ভার্সন যদি আপডেট করা না থাকে, আপনাকে বলবে যে আপডেট করার জন্য, যেটা আপনার ফাইলকে সুন্দর করে রান করাবে। সো এই তো গেল মাথার উপর দিয়ে কিছু কথাবার্তা, যেগুলো আসলে মাথার উপর দিয়ে যাওয়ার কথা। তো আমরা এটার একটা রিয়েল লাইফ কিছু এক্সাম্পল দেখি এবং নিজেরা ফার্স্ট কোডিং এর দিকে যাত্রা করি। এটার জন্য আমাদের টেক্সট এডিটর লাগবে। নরমালি আমরা জাভাস্ক্রিপ্ট বা HTML CSS এর জন্য যেভাবেই কাজ করেছি, ঠিক সেভাবেই আমরা এখানে কাজ করব, মানে সেভাবেই আমরা যেমন ভিজুয়াল স্টুডিও এই জিনিসটাকে আমরা ব্যবহার করে থাকবো। তো সরল ভাই কেন জানো কাটো।
তো যাই হোক, এখন আমাদের যে বিষয়টা আমাদের খেয়াল করার বিষয় সেটা হচ্ছে যে আমাদের পিএসপি এর জন্য, পিএসপি কে চালানোর জন্য আমাদের কি লাগতেছে, একটা এডিটর তো লাগছে যেখানে আমরা পিএসপি এর কোডগুলোকে লিখবো। দেন আমাদের মূল কাজটা হচ্ছে পিএসপি কে চালাইতে গেলে আমাদের সার্ভারের প্রয়োজন আছে। কিসের প্রয়োজন? সার্ভারের প্রয়োজন। দেখেন আমরা ওয়ার্ডপ্রেসে যখন কাজ করেছিলাম, এই যে লোকাল হোস্টিং এর দরকার আছে, ঠিক আছে? লোকাল হোস্টিং ছাড়া বা আপনি মানে সার্ভার ছাড়া, রিয়েল লাইফ সার্ভার ছাড়া বা লোকাল সার্ভার ছাড়া আপনি আসলে পিএসপি কে রান করাতে পারবেন না। যেমন আপনি এইচটিএমএল কে রান করাতে আপনার কোনো সার্ভারের প্রয়োজন হয়নি, ঠিক আছে? যেমন আমি যদি আমার ওয়ার্কিং ফাইলে চলে যাই, দেখেন আপনাদেরকে এখানে প্র্যাকটিসের ভিতরে গাজীপুরের এখানে ধরেন আমি 52, আচ্ছা গাজীপুরে কেন, সেখানে তো আমি 52 লিখলাম। তো 52 ভিতরে আমি একটা ফাইল করলাম, ধরেন আপনি টেক্সট ফাইল, যেটার নাম দিলাম index.html। এতটুকু দেওয়ার পরে আমরা যখন এটাকে আমি ওপেন এডিটরে ওপেন করলাম, আমি এখানে যা কিছু করি, যেমন HTML5 এবং S1 সরি এখানে S2 S1 hi I am HTML5। এখন দেখেন এটাকে চালানোর জন্য আমাদের কোনো কিছুর প্রয়োজন হচ্ছে না HTML ফাইলটাকে, রাইট? জাস্ট HTML ফাইলটা, বুঝছেন? এখন এই যে আমাদের এই HTML ফাইলটাকে চালানোর জন্য আমাদের সার্ভারের প্রয়োজন হয়েছে। জাস্ট নরমালি আমরা যে ফাইলটা লিখেছি এটাকে আমরা ওপেন করছে, ব্রাউজারে ওপেন হয়ে গেছে। বাট ঠিক এই একই HTML এবং PHP প্রায় সেম জিনিস, বাট এখানে জাস্ট আপনি যদি এখানে PHP লিখে দেন, PHP এক্সটেনশনে যদি এটাকে সেভ করেন, তো দেখেন PHP এক্সটেনশনে আমি এখানে সেভ করলাম, বাট কোনো কাজ হলো? আপনি যদি এখন এটাকে ব্রাউজারে ওপেন করতে চান, তো আসলে কি ওপেন করার কোনো অপশনই নাই এটা। যেমন আমি এটাকে যদি যে ছেড়ে দিলাম এখানে এনে, হ্যাঁ আসছে? আসে নাই। কি আসছে? PHP যে ফাইলটাকে ওপেন করতে দেখেন জাস্ট কোডটা আসছে, রাইট? এখানে কোনো মানে এটা কোনো এক্সিকিউট হয় নাই, মানে PHP ফাইল হিসেবে চেনার কারণে ব্রাউজার এটাকে আসলে কোনোভাবেই রিড করতে পারে নাই। তো এটাকে রিড করতে হলে আমাদের কি করতে হবে? এটাকে রিড করতে হলে আমাদের অবশ্যই লোকাল হোস্টের প্রয়োজন আছে। সো এবং PHP ইনস্টল করা থাকতে হবে। তারপর PHP ইনস্টল করা লোকাল হোস্টের জন্য একটা প্যাকেজ ব্যবহার করছি, জ্যাম্প। সবাই এটা করছি না? জি স্যার। সবাই জ্যাম সবাই ইনস্টল করা আছে তো? জ্যাম সম্পর্কে সবার আইডিয়া আছে তো? জি স্যার, জি স্যার। ঠিক আছে। সো এটা ওপেন করলে দেখেন এখানে আমি স্টপ, এই দুইটা অ্যাপাচি এবং মাইস্কুয়েল দুইটাকে যদি আপনি অন করে দেন, তাহলে আপনার লোকাল হোস্ট ওকে হয়ে গেল, রাইট? সো লোকাল হোস্ট ওকে হয়ে গেলে, লোকাল হোস্ট যখন আপনি সার্ভার, এই লোকাল হোস্টের এই সার্ভারটা, যেমন আমি এখানে লিখলাম হচ্ছে সো লোকাল হোস্ট, এটা লিখলে সে আসলে চালু হয়েছে, বুঝলাম। এখন আমি যদি এখানে সে লোকাল হোস্ট বা আমার এই সার্ভারটা ফাইলটা কোত্থেকে খুঁজে বেড়ায়, কোথায় খুঁজে বেড়ায়? সে অন্য একটা ফাইলে, অন্য একটা জায়গাতে তো খুঁজে বেড়ায়, তাই না? একটা তার একটা ডিরেকশন, তার একটা পাথ আছে, তার একটা ঠিকানা আছে, সেই ঠিকানাতে ফাইলটা খুঁজে। তো আমার এই লোকাল হোস্টের ফাইলগুলাকে সে মূলত খুঁজে হচ্ছে আমি যেখানে ইনস্টল দিয়েছিলাম জ্যাম, তার ভিতরে আমি htdocs এর
এএসটি ডকের ভিতরে যা কিছু থাকে সেখানে মূলত ইনস্টল হয়। এএসটি ডকের ভিতরে আপনি দেখবেন আরো অনেক ফাইল আছে যেগুলো আসলে আমি হাইড করে রাখছি। যেমন এর আগে আমরা কাজ করেছিলাম, এই যে দেখেন যে ফাইলগুলো শো হয়েছে, যে সবগুলা ফাইল কিন্তু ছিল। আমি জাস্ট এগুলোকে মিনিমাইজ করার জন্য, যাতে করে একটু ফ্রেশ দেখা যায়, এই জন্য আমি কি করলাম, যেগুলো আমাদের দরকার নাই, হ্যাঁ, সে ফাইলগুলোকে আমি জাস্ট হাইড করে ফেলছিলাম। এগুলাকে এইভাবে দেখেন, ধরে প্রপার্টিতে গিয়ে এখানে যে হিডেন করে ফেলছি, হিডেন করে দেওয়াতে সবগুলো ফাইল হিডেন হয়ে গেছে। এবং হিডেনকে হাইড করে দেওয়ার জন্য আবারও অপশন আছে। আমি যদি দেখেন এখান থেকে চেঞ্জ ফোল্ডার এন্ড সার্চ অপশন, আপনারা অন্য জায়গায় পাবেন এটা। তো এখানে গেলে এখানে দেখেন শো হিডেন ফাইলস, আমি ডোন্ট শো হিডেন ফাইল এটা দিয়ে দিলাম। সো ফাইলগুলো সব হিডেন হয়ে গেছে, ঠিক আছে। তো এই জায়গাতে আমাদের কাজ করতে হবে। এখন এই জায়গাতে কিভাবে কাজ করব, ধরেন আপনারা একটা নতুন ফোল্ডার করব, সেটা হচ্ছে যেমন মুন্সিগঞ্জ লার্নিং পিএসপি। ওকে, মুন্সিগঞ্জ লার্নিং পিএসপি নামের ফোল্ডার করলাম। এখন আমি এই যে পিএসপির যে ফাইলটা করেছিলাম, দেখেন index.php, এটাকে আমি এখানে নিয়ে আসি। কোথায়, এই ফাইলটাকে কেটে নিয়ে আসলাম এখানে, ঠিক আছে। index.php এই ফাইলটা আমি লোকাল হোস্টের ভিতরে ছেড়ে দিলাম। সো আমি যদি এখন এখানে দেখেন লোকাল হোস্ট লিখে স্ল্যাশ দিলে সে মূলত htdocs এর ভিতরে ফাইলকে খোঁজে। সো লোকাল হোস্ট স্ল্যাশ দিয়ে htdocs এর ভিতরে সে অলরেডি খুঁজতেছে। ওইখানে আমি একটা ফাইল নাম দিলাম, সেটা কি আমাদের ফোল্ডার যেটা, সেটা mu, তারপরে কি আছে লার্নিং, না লার্নিং পিএসপি ফোল্ডারটার নাম দিলাম এবং ওকে দিলাম। দেখেন এখন আমার এই ফাইলের ভিতরে index.php সে একটা ফাইল পেয়েছে। ইনডেক্স ফাইল পেলেই index.html বা পিএসপি যে ফাইলটাকেই পাক সে এখানে এক্সিকিউট করে দিছে, রাইট? জি স্যার। সো আমরা বুঝলাম যে সে এই যে ইউআরএল ছাড়া আসলে কাজ করে না, লোকাল হোস্ট ছাড়া কাজ করে না। তো একই জিনিস দেখেন, জাস্ট ইনডেক্স ডট, এবং এই ফাইলগুলো কি লিখতে হয় কিভাবে, ডট দিয়ে, ডট এক্সটেনশনে, ঠিক আছে, ডট এক্সটেনশনে। তাও আমি ফোল্ডারটাকে আবার এখানে ওপেন করি, আমিও লার্নিং। আচ্ছা, অবশ্য বোঝা যাবে যে আপনারা আসলে কতটুকু মনে রাখছেন জাভা স্ক্রিপ্ট কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আচ্ছা, তো পিএসপি ফাইল নরমালি হচ্ছে কিভাবে কাজ করে, পিএসপি ফাইলের ভিতরে আপনি সব এইচটিএমএল এর ফাইলে যা কাজ করতে পারতেন পিএসপি ফাইলেও সেম সব কাজই করতে পারবেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, ঠিক আছে। জাস্ট ফাইলের শেষে হবে ডট পিএসপি। হ্যাঁ, এখানে আপনি আপনার যে ফাইলগুলো আছে, আপনি এর আগে যে কাজগুলো করছেন সবগুলা শেষের এইচটিএমএল কে কেটে যদি আপনি পিএসপি লাগিয়ে দেন, কোনো সমস্যা নাই, শুধু তাকে সার্ভার দিয়ে রান করতে হবে। কি দিয়ে রান করতে হবে? সার্ভার দিয়ে রান করতে হবে, দ্যাটস ইট। ওকে, আচ্ছা, তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে এটা কাজ করতেছে। আপনি এখানে যদি স্টাইল অ্যাপ্লাই করেন, স্টাইল কি হলো, ফন্ট সাইজ দিলেন হচ্ছে মনে করেন 68 পিক্সেল এবং টেক্সট
অ্যালাইন সেন্টার, আমি ইনলাইন সিএসএস করছি। এখন যদি আপনি রিলোড দেন দেখেন হ্যাঁ লেখাগুলো বড় হয়ে গেছে মাঝখানে, মানে আপনি HTML PHP HTML CSS বা যা কিছু করেন এখানে সবই হবে। যেমন আপনি যদি এখন এখানে আমরা জাভা স্ক্রিপ্ট শিখেছিলাম, সো জাভা স্ক্রিপ্টের কোডে যদি লেখেন, যেমন জাভা স্ক্রিপ্টে কোড লিখতে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লিখতে হয়, তাই না? তো দেখেন এখানে যদি আমি অ্যালার্ট করি, হোয়াটসঅ্যাপ বাডি, সো দেখি মানে পিএসপি লেখা থেকে আমাদের খুব বেশি মানে বুঝার কি ক্ষতি হচ্ছে কিনা এটা আর কি, মানে খুব বেশি জটিল কিছু শিখে ফেলতেছি কিনা এরকম মাথায় যাতে না আসে, এটা এই যে দেখেন হোয়াটসঅ্যাপ বাড়ি, মানে আমি স্ক্রিপ্ট যা লিখছি সেটাই কিন্তু চলে আসছে জাভা স্ক্রিপ্টের যেটা। দ্যাট মিন্স আমার বুঝলাম যে ডট পিএসপি এবং এইচটিএমএল এর ভিতরে সার্ভার ছাড়া অন্য কোনো পার্থক্য নাই। ঠিক আছে সবাই? জি স্যার। জি স্যার। লেখার ধরন তো একই টাইপের, তাই তো স্যার কিছুটা। মানে আপনি HTML5 ওগুলো মানে স্যার। পিএসপি ফাইলের ভিতরে আপনি HTML জাভাস্ক্রিপ্ট মানে HTML ফাইলের ভিতরে আপনি যা করতে পারতেন এখানেও তাই করতে, সব একই জিনিস, কোনো পার্থক্য নাই, মানে ফাইলের ফাইল এক্সটেনশনটা চেঞ্জ করে দেব। এই দুটোই। তবে পার্থক্য এখন যেটা সেটা হচ্ছে একটা তো হচ্ছে সার্ভারের পার্থক্য, আর একটা হচ্ছে আপনি এখনো কিন্তু পিএসপির ভিতরে ঢুকে নাই, পিএসপির কোডিং এ ঢুকে নাই, ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি। তো পিএসপির কোডিং এ ঢুকতে গেলে আপনার যেমন জাভা স্ক্রিপ্টে কোড লিখতে আপনার স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লিখতে হয়, তাই না? আপনি যদি শুধু জায়গায় আপনি অ্যালার্ট লেখেন তাহলে কি আপনার অ্যালার্ট কাজ করবে? হ্যাঁ না স্যার কখনোই না, যেভাবে লেখেন সাধারণ টেক্সটে পরিণত হয়ে যাবে সে। এক্স্যাক্টলি, না? তো এটাকে সাধারণ থেকে অসাধারণ করতে হলে কি করতে হবে আমাদের? জাস্ট এর মধ্যে রান করতে হবে। স্ক্রিপ্ট ট্যাগটাকে ইউজ করতে হবে। যদি এটা আমরা বুঝি দেখেন হ্যাঁ তখন আমাদের হাই দেখাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের লেখার নিয়ম জাভাস্ক্রিপ্ট। তো সেম ভাবে পিএসপি কে লিখতে হলো আমাদের সেম ভাবে কাজ করতে হবে। যেমন আমি এর আগে লেখাটা লিখেছিলাম সেটা কোথায় দেখেন, এখানে আমি লিখে দিলাম যে এখানে লিখি লার্নিং পিএসপি। সো নরমালি এখন মিস ওয়ান ট্যাগের এখানে এই পয়েন্টার নাই, মিস হয়েছে। ওকে, এখন দেখেন কিভাবে কাজ হয়। পিএসপি লিখতে হলে আমাদের এই যে লেস দেন এন্ড প্রশ্নবোধক সাইন সাথে পিএসপি এটা দিয়ে শুরু করতে হয় এবং প্রশ্নবোধক গ্রেটার দেন এই সাইন দিয়ে ক্লোজ করতে হয়। এই ওপেন এবং ক্লোজিং যে অপশন আছে এই দুইটা পয়েন্টের ভিতরে আপনি যা লিখবেন সেটা হচ্ছে পিএসপির কোড। বুঝা গেছে? সো পিএসপির কোড আহামরি কোনো কিছুই না, খুবই সহজ। জাভা স্ক্রিপ্টে যা শিখেছেন এখানেও ঠিক তাই, ঠিক আছে? যেমন তবে এখানে কিছু সিনট্যাক্সের বা কিছু ফাংশনের নামের কিছু পরিবর্তন আছে, যেমন আমি এটাকে সাইড করে নেই। এবং আমি এটাকে লাইভ সার্ভার ওপেন করে কাজ করি। লাইভ সার্ভারে কাজ করা যাবে না। আচ্ছা আমি এখানে লিখে হচ্ছে জাভা স্ক্রিপ্টে আমরা কোন ফাইলকে লেখার জন্য কি করতাম, আমি এখানে একটা সিম্পল কোড দেখি, ইকো হ্যালো ওয়ার্ল্ড, সবাই করে থাকে। এখানে আমি রিলোড দেই, দেখেন হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হয়েছে।
আর নরমালি এটার ভিতরে কিন্তু কিছু লিখলে সেটা প্রিন্ট হবে না। এই কোনো কিছু প্রিন্ট করতে হলে আপনাকে হেলো ইকো লিখে, ইকো এই ফাংশনটা লিখে তারপরে সেখানে কিভাবে কাজ করতে চান সেটা এখানে লিখলে সেটা এখানে দেখাবে। যেটা আমরা জাভাস্ক্রিপ্টে করতাম হচ্ছে এইভাবে, জাভাস্ক্রিপ্টে করতাম হচ্ছে ডকুমেন্ট ডট কি রাইট, ঠিক আছে, সবাই এটা করতাম। দেন হাই বাডি, দেখেন দুইটা সেম কাজ করছে, ঠিক আছে। এবং আরেকটা মজার জিনিস দেখতেছেন যে আমি দুই জায়গাতেই পিএইচপির ভিতরেও এই লেখার ভিতরে এজ এ এখানে এটা কি হিসাবে গেছে বলেন তো, স্ট্রিং হিসাবে, তাই না? স্ট্রিং হিসাবে আমি দেখেন HTML এর ট্যাগকে পাস করতে পারছে, HTML এর ট্যাগ কাজ করতেছে এটার ভিতরে, তাই না? কথা বলছে না। জি দেখেন স্যার। আমি S3 একটা ট্যাগ দিলাম, সো সে S3 ট্যাগের কাজ করেছে। তার মানে পিএইচপির ভিতরে আমরা HTML কে পিএইচপির ট্যাগের পিএইচপির ভিতরে আমরা HTML কে কি করতে পারি, ব্যবহার করতে পারি। করতে পারি অ্যাজ এ স্ট্রিং হিসাবে, বা তাকে আমরা বাইরেও ব্যবহার করতে পারি। যেমন আপনি যদি এখানে দেন S3 ট্যাগের ভিতরে আপনি PHP কে লিখলেন, সো PHP করবে কি তার ভিতরের লেখাটাকে S3 ট্যাগে কনভার্ট করে ফেলবে, তাই না? কষ্ট হলে আপনি আরেকটু একটু করে দেখেন। ওকে, এতটুকু বুঝতে কারো সমস্যা হয়েছে? না স্যার। কারো মাথায়? না স্যার। জি না স্যার। ভেরি মাচ ইজি। শুধু সিনট্যাক্সটা মনে রাখতে হবে, আমাদের সিনট্যাক্স গুলো মনে রাখাটাই হচ্ছে ফ্যাক্ট, আর কিচ্ছু না। তা আমরা এখন একদম পূর্ণাঙ্গ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে যাচ্ছি, যেটা আমরা জাভাস্ক্রিপ্টে শিখেছি। এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর নরমাল ল্যাঙ্গুয়েজ, ওয়েব ল্যাঙ্গুয়েজের ভিতরে পার্থক্যটা কি? যেমন HTML, CSS অন্যান্য যেগুলো আছে, মার্কআপ ল্যাঙ্গুয়েজের ভিতরে পার্থক্য হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে লুপ থাকছে, ফাংশনাল থাকছে, কন্ডিশন থাকছে, তাই না? ফাংশন থাকছে নিজের, যেগুলো নরমাল ল্যাঙ্গুয়েজে থাকছে না। এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে এই জিনিসগুলো থাকবে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। আমরা এতটুকু যদি বুঝে ফেলি, তো দেন আমরা এটা স্কিপ করে যাই। দেখেন অনেক কিছু সিমিলার পাবেন। আমি বলছিলাম যে যদি জাভাস্ক্রিপ্টটা ভালো করে বুঝেন, পিএইচপি খুব ইজিলি বুঝে ফেলবেন, ঠিক আছে? তা আমি এটাকে ইয়ে করার জন্য, একটু সুন্দর করে আউটপুট দেখানোর জন্য আমি লেখাটাকে স্টাইল করে নেই। এখানে ব্ল্যাকই ভালো। তো এর ভিতরে আমি এখন পিএইচপি কে দেখাচ্ছি, ঠিক আছে? ওকে, তো নরমালি আমরা পিএইচপি এর একটা আউটপুট দেখলাম, যেটা ইকো দিয়ে করে আমাদের এখানে শো করে। এখন আমরা একটা জিনিস দেখবো যে আর সে
পিএসপির ভিতরে কত ধরনের ডাটা টাইপ আছে, যে ডাটা টাইপ গুলো আমরা জাভাস্ক্রিপ্টে দেখেছিলাম। যেমন ডাটা টাইপ বলতে যেমন এই যে লেখাটা লিখেছি ডাবল কোটেশনের ভিতরে, এটা একটা ডাটা টাইপ। তেমন ভাবে আমি যদি একটা সংখ্যা লিখি নরমাল, সেটা একটা ডাটা টাইপ, নাম্বার সিস্টেম, তাই না? নাম্বার টাইপ ডাটা। এখন নরমাল আপনি যদি নাম্বার লিখি, সেটা কিন্তু দেখেন সে প্রিন্ট করছে এজ এ নাম্বার, ঠিক আছে? এজ এ নাম্বার সে প্রিন্ট করছে। যখন আমি এটাকে ডাবল কোটের ভিতরে পাঠাচ্ছি, তখন সে এটাকে প্রিন্ট করছে কি এজ এ স্ট্রিং, ঠিক আছে? নরমালি যে কেন, যেমন আমরা এর আগে দেখেছিলাম 5+8 ধরেন, এটা একটা ইকুয়েশন, তাই না? এটা এই যে যোগ করে, যে যে দুইটা নাম্বার সে যোগ করে যোগফল দেখিয়ে দিচ্ছে। আপনি এখানে যদি বিয়োগ করেন, তো সে বিয়োগফল দেখাবে, যা করছেন তাই দেখাচ্ছে, রাইট? বাট যেমন এখানে হচ্ছে প্লাস, আপনি কি এখানে ডাবল কোট ইউজ করে দেন, দেন আপনার কি দেখাবে? সরি, পিএসপি হচ্ছে আর একটু পাওয়ারফুল। পিএসপি হচ্ছে ইয়া থেকেও পাওয়ারফুল, যে সে স্ট্রিং এর ভিতরেও যদি নাম্বার সে পায়, সেটাকে কি করতে পারে? যোগ বিয়োগ গুণ যেটা করা, সেটা করতে পারে। ঠিক আছে? আমরা দেখেছিলাম যে জাভাস্ক্রিপ্টের ভিতরে দুইটা স্ট্রিং এর ভিতরে কিন্তু সে প্লাস সাইন করতে পারে না, এরর দেখাচ্ছে, তাই না? হ্যাঁ, কারণ প্লাস সাইনটা শুধু কেবল কিসের জন্য ব্যবহার হয়? দুইটা নিউমেরিক সাইনের ভিতরে যোগফল বের করার জন্য। এ নন নিউমেরিক্যাল ভ্যালু এনকাউন্টার্ড ইন কত নাম্বার লাইনে, সে একদম সুন্দর করে সব বলে দিচ্ছে, ঠিক আছে? যে 14 নাম্বার লাইনে নন নিউমেরিক্যাল, না নাম্বার সিস্টেম না, এরকম একটা জিনিস এখানে আছে, এটা সে বলে দিচ্ছে। তো এরর গুলাও সে খুব সুন্দর করে একদম আপনাকে হাতে আঙ্গুলে দেখায় দিবে, যেটা জাভাস্ক্রিপ্টে একটু কষ্টকর। অনেক সময় আপনাকে এরর দেখাবে না, ঠিক আছে? আচ্ছা, এখন আসি আরেকটা বিষয়তে। জাভাস্ক্রিপ্ট পিএসপির ভিতরে আপনার যে ফাংশন গুলো আছে, যেমন ইকো একটা ফাংশন, যেটা আমাকে লেখা বা কোনো কিছুকে প্রিন্ট করতে সহযোগিতা করে। ফাংশন গুলো বা তার যে নিজস্ব যে বিষয়গুলো আছে, এগুলো হচ্ছে কি না, কেস সেনসিটিভ না, ঠিক আছে? সে আপনি যে কোনো ভাবে তাকে লেখেন, সে আসলে ফাংশন হিসাবেই কাজ করবে। বাই দ্য ওয়ে, যেহেতু সে এক লাইনে সবকিছু করে, তো সেখানে একটা ব্রেক ইউজ করতে হবে আপনাকে। ব্রেকটা ইউজ করলে নতুন লাইনে সে প্রিন্ট করবে। হুম আপনি যদি সব বড় হাতের অক্ষর দেন, তবুও সে কাজ করবে। এটা কাজ করে। তো দেখেন,
যেভাবে দেন ইকো কিন্তু কাজ করতেছে, কেস সেন্সিটিভ না। হ্যাঁ, বড় হাতের অক্ষর দেন, ছোট হাতের অক্ষর দেন, ইট ডাজন্ট ম্যাটার, তার জন্য সেটা মাথায় রাখতে হবে। শুধু সে হচ্ছে ভেরিয়েবল যেগুলো আছে, আপনি যখন ভেরিয়েবল লিখবেন ভেরিয়েবলটাই শুধু কেস সেন্সিটিভ, আর কিছু না। ওকে, মাথায় রাখবেন এটা। এবং এটা শেষে কিন্তু সেমিকোলন, প্রত্যেকটা লাইনের শেষে সেমিকোলন দিয়ে আপনার ক্লোজ করে দিতে হবে। যদি না দেন কি হবে, না দিলে আপনাকে অবশ্যই সে এরর দেখাবে, যেটা আমাদেরকে জাভা স্ক্রিপ্টে করতো না। জাভা স্ক্রিপ্টে আমরা যদি সব লাইন যদি এরকম সেমিকোলন দিয়ে না দেখাই, সে কোনো এরর দেখাইতো। এখানে যদি আপনি সেমিকোলনের ব্যবহার না করেন, দেন সে কিন্তু এরর দেখাবে। ঠিক আছে, শুনতে পাচ্ছেন সবাই? জি। তো এই তো গেল বেসিক ধারণা হচ্ছে পিএইচপি সম্পর্কে, বা যে সিনট্যাক্স গুলো আছে, কিভাবে সিনট্যাক্স গুলো লিখতে হবে এই বিষয়টা। তো আমরা এটার ডাটা টাইপ গুলো নিয়ে একটু দেখি, এবং এটার কমেন্টিং সিস্টেম সম্পর্কে একটু জানি। এটাতে আপনি ইজিলি ওই জাভা স্ক্রিপ্টের মতোই কমেন্ট করতে পারবেন। যেমন হচ্ছে এখানে আরেকটা, এবং আপনি ইয়েতে যেভাবে কমেন্ট করতেন, কি জানি বলে, এসএস সিএসএস এ, ঠিক আছে, ঠিক এখানেও সেভাবেও কমেন্ট করতে হবে মাল্টি লাইনের ক্ষেত্রে। ঠিক আছে, কিসের ক্ষেত্রে? মাল্টি লাইনের ক্ষেত্রে। কারণ আপনি যখন ওইটা ইউজ করতেছেন ডাবল স্ল্যাশ, সেটা আপনার সিঙ্গেল লাইনের ক্ষেত্রে কিন্তু কাজ করতেছে, ঠিক আছে। বাট মাল্টি লাইনের ক্ষেত্রে আপনার এই স্ল্যাশ দিয়ে আছে অ্যাস্টারিস্ক সাইন যেটা আছে সেটা ব্যবহার করতে হবে। তো সেখানে আপনি ইচ্ছা মতো এইটার ভিতরে যা লিখবেন সেগুলো সবই হচ্ছে কমেন্ট হয়ে যাবে। ওকে, তো ঠিক আছে, আমি ডাটা টাইপ আচ্ছা আছে, এখানে কি কি আছে? নাম্বার আছে, 2 নাম্বার হচ্ছে স্ট্রিং, 3 নাম্বার হচ্ছে বুলিয়ান, যেটা আমরা সেখানেও দেখেছিলাম এগুলা, 4 নাম্বার হচ্ছে নাল। ঠিক আছে, আপাতত এই কয়টাই সম্পর্কে জানি। কয়েকটা তার ডাটা টাইপ আছে, ডাটা সিস্টেম আছে, বা ডাটা আছে, এত ধরনের ডাটা হয়। তো যেমন আমরা একটু আগে দেখলাম যে ইকো দিয়ে আমরা যখন নাম্বার লিখি কোনো, সেটা হচ্ছে একটা নাম্বার টাইপ। যখন আমরা ইকো দিয়ে কি করি, একটা ডাবল কোটেশনের ভিতরে কিছু লিখি, এটা হচ্ছে একটা স্ট্রিং হয়। ঠিক আছে, অবভিয়াসলি আমরা এখানে কি করতে হচ্ছে, বিআর ট্যাগ ইউজ করা লাগবে। এখন এখানে বিআর ট্যাগকে ইউজ করতে হবে আপনার ডট সাইন দিয়ে, কারণ ডট সাইন দিয়ে এখানে যুক্ত করে। এটা এখন না বুঝলেও সমস্যা নাই, একটু পরে আমি বলতেছি আরেকবার, আর যদি বুঝে ফেলেন তাহলে তো ফাইন। ওইখানে জাভা স্ক্রিপ্টে যেমন প্লাস দিয়ে যুক্ত হইতো, এখানে ডট দিয়ে হচ্ছে যুক্ত করে দুইটা জিনিসকে। হ্যাঁ, তো এখানে আমরা স্ট্রিং, এটা যেহেতু স্ট্রিং এর মতো করে লিখতে হবে ট্যাগটাকে, এর জন্য আমরা ডট দিয়ে যুক্ত করছি। এখন দেখেন দুইটা জিনিস, এটা হচ্ছে নাম্বার, এটা হচ্ছে স্ট্রিং।
আচ্ছা আমরা বুলিয়ানটা দেখি, বুলিয়ানের ভিতরে আমরা জানি কি আছে, ট্রু এবং ফলস, তাই না? সো ট্রু আমরা লিখলাম এখানে, সেমিকোলন দিয়ে বন্ধ করে নিই, এবং ইকো যদি লিখি এখানে নাল, নাল হচ্ছে আরেকটা আমাদের ডাটা টাইপ। সবগুলা ডাটা টাইপ যদি লিখি, আমরা যদি রিলোড দেই, তো দেখেন এখানে বাই দ্য ওয়ে আমি এটাকে যদি বারবার করা লাগতো, সো দেখেন ইকো হয়েছে এটা 45 স্ট্রিং, নিচেরটা টু, টু এর বদলে এক আসছে, কারণ টু এর মানে হচ্ছে এক, ওয়ান, তাই না? টু রিটার্ন করে মূলত কত, ওয়ান কে বোঝা হচ্ছে টু। ফলস হলে কিছুই নাই, ফলস এর বেলায় শূন্য বা কিছু নাই, নালের বেলায় দেখেন কিছু নাই, নাল মানে একদমই নাল, সেখানে বলতে কিছুই নাই। ঠিক আছে, এগুলো হচ্ছে তার ডাটা টাইপ। এখন এখন যদি দেখেন যে আমরা আমরা ফাংশন নাম্বার টাইপের কিছু খেলা দেখব, কিছু ফাংশন নিয়ে সে কিভাবে কাজ করে। যেমন ইকো দিয়ে, সবসময় ইকো দিয়ে কাজ করলে আমরা আউটপুটটা দেখতে পাবো। তো ইকো দিয়ে যদি আমরা নর্মালি যে নাম্বারটা লিখি, নাম্বারটা কিন্তু আমি কি করতে পারি, দশমিক দিয়ে নাম্বার, মানে এখানে কোনো আলাদা কোনো ফ্লোটিং বা ইয়া নাম্বার নাই, আপনি যে নাম্বার যেভাবে লিখবেন সেটাকে সে সেভাবেই কাউন্ট করবে, যেটা জাভা স্ক্রিপ্টে দেখেছি। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আপনি এটা, এই জিনিসটার আগে যদি এটাকে যদি আপনি একটা ফাংশনের ভিতরে রাখেন, যেমন রাউন্ড, আমরা বলি যে রাউন্ড ফিগারে কথা বলেন বা রাউন্ড ফিগারে কত, তাই না, বাজারে জিজ্ঞেস করি, দ্যাট মিনস ওভারঅল এটা উপরে ভ্যালু বা নিচের ভ্যালুতে গিয়ে আমরা আসলে কথা বলি। ঠিক আছে, তো রাউন্ড ফিগার হচ্ছে এটা, রাউন্ড ফিগার বলতে বোঝায় যে পূর্ণ সংখ্যায় আসলে কি আসে। রাউন্ড ফিগারটা আপনার যদি 4 পর্যন্ত হয়, তখন সে কিন্তু যেটা আছে নিচের ভ্যালুটাকে দেখায়, আর যদি এখানে 5 হয়ে যায়, দেন আমরা যেটা জানি 5 হলে 1 যোগ হয়ে যায়, তাই না? এটা রাউন্ডের সিস্টেম। তো এটা একটা ফাংশন তার। একইভাবে আপনি এটার ইচ্ছা করলে ফ্লোর, যদি শুধু কোন একটা নাম্বারের, ফ্র্যাকশনাল নাম্বারের শুধু ফ্লোর মানে একদম নিচের ভ্যালু যেটা আছে সেটাই চান, দেন আপনি ফ্লোর এখানে ইউজ করবেন। ফ্লোর ইউজ করলে দেখেন আপনি জাস্ট পূর্ণ সংখ্যার নিচের যে পূর্ণ সংখ্যা ভ্যালুটা আছে সেটাই সে দেখাচ্ছে। বাট যদি আপনি সিল ইউজ করেন, উপরের ভ্যালুটা চাচ্ছেন সবসময়, ফ্র্যাকশন থাকলেই উপরে নিয়ে যাবে, এক যোগ হয়ে তার কাজ করবে, সে ফলাফল দেখাবে, দেন সেল ইউজ করতে হবে। ঠিক আছে, ফ্র্যাকশন আসলে 1 টাকা বেশি দিতে হবে, ধরেন হ্যাঁ কোন একটা ফাংশন তৈরি করতেছে যেখানে আপনার যদি ভগ্নাংশ আসে সেখানে আপনার 1 বেশি করে দিতে হবে, তো সবসময় সেখানে সেল ফাংশনটাকে ইউজ করতে হবে। ক্লিয়ার? ওকে, জি স্যার। আমি এগুলাকে রেখে দিই এখানে, রাউন্ড সেল, এগুলো আপনারা পরে প্র্যাকটিস করে দেখবেন। তারপরে যদি কোনো কিছু পাওয়ার বের করতে চান, পাও লেখে
তার ভিতরে ধরেন আপনি 4 এর উপরে পাওয়ার হচ্ছে 4-এর উপর আপনি কিউব করতে চান, তো প্রথম ভ্যালুটা কার উপরে কাকে কিউব করতে চান, কার উপরে পাওয়ার করতে চান সেটা যদি দেন আপনি এখানে দিলে তার আউটপুটে দেখতে পাবেন 4-এর উপরে 3 কিউব হইলে 64 হয়। ঠিক আছে, 4 দিলে হয় 256। সো ক্লিয়ার, স্কয়ার করলে হয় 16। ওকে, হচ্ছে পাওয়ার। দেন আরেকটা ফাংশন আছে কি দেখো, স্কয়ার রুট। যদি রুট বের করতে চান শুধু সেই নাম্বারটা দিলেও হবে, যেমন 256 আমি দিলাম এখানে, এটার রুট কত আসে, তো 256 16ই মনে হয় না, তখন 512 দেই, এই জন্য বুঝতেছিলাম না, 16 আসতেছিল। দেখেন এই, যেমন আমি যদি এখানে আপনি 9 দেন, 9-এর রুট কত, 3। ঠিক আছে, ক্লিয়ার? নাম্বার সিস্টেম নিয়ে খেলা বুঝতে পারছেন ফাংশন গুলোর? জি স্যার। আচ্ছা, আরো অনেক ফাংশন আছে, মানে অভাব নেই। এখন যদি আপনি আচ্ছা, এখন যদি আমি স্ট্রিং এ যাই, স্ট্রিং নিয়ে কিছু দেখি জিনিস, তো তাহলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। বুঝলাম না এখানে ভুল দেখাচ্ছে কেন। কোথায় ভুল হচ্ছে কোথায়?
হ্যাঁ? শুধু শুধু বলতে গেছে তখন। আচ্ছা, আমরা স্ট্রিং নিয়ে একটু কাজ করি। স্ট্রিং নিয়ে কি কাজ করব? যেমন ইকো যদি দেই, ইকো দিয়ে ডাবল কোটের ভিতরে যেটা লিখবো সেটা আসলে স্ট্রিং। সো দিস ইজ আ স্ট্রিং। দেখেন স্ট্রিংটা চলে আসছে। স্ট্রিং এর সাথে যদি আপনি আবার দুটো স্ট্রিং কিন্তু পাশাপাশি চলে আসতেছে, একটু আগে যেটা বললাম, এটাকে দূর করার জন্য আমরা কি করতেছি, যে কোনো একটা স্ট্রিং এর সাথে একটা ব্রেক ট্যাগ ইউজ করতেছি। ঠিক আছে, Right. তাহলে আমরা নতুন লাইনে তাদেরকে প্রিন্ট করতে পারছি। এখন আর যদি চিন্তা করি দুইটা স্ট্রিংকে আমি যুক্ত করব, কনকেট করব হচ্ছে কিভাবে, ফার্স্ট এন্ড যুক্ত করার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে, ডট। ঠিক আছে, ডট দিয়ে আমরা যদি যুক্ত করি তাহলে আমরা তাদেরকে পাশাপাশি দেখতে পাবো। যেহেতু বিয়ার ট্যাগটা এখানে ইউজ করি নাই, একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং যুক্ত, এখানে যদি আমি স্পেস ব্যবহার করি তো দেন আমরা দেখেন মাল্টিপল স্পেস ব্যবহার করলে সে আসলে একটা স্পেসকেই কাউন্ট করতেছে, তাই না? তাই যেখানে আপনি ব্যবহার করেন মাল্টিপল স্পেসকে, সে মূলত একটা স্পেসকেই কল্পনা করে। ওকে, তো ডটের কাজটা আমরা বুঝলাম। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি এখন চাচ্ছেন যে যে লেখা লিখবেন সেগুলো সব আপার কেসের হোক। স্ট্রিং টু আপার, ইয়ার মতো এখানে কোনো ক্যামেল কেস ইউজ হয় না, জাভা স্ক্রিপ্টের মতো এখানে জাস্ট ফাংশনটা ভাবে লিখলেই হয়। তো এটার ভিতরে আপনি যে স্ট্রিংটা লিখবেন সেটা পুরো আপার কেসে সে রূপান্তর করে ফেলবে। ঠিক আছে, আর যদি লোয়ার কেস চান তো দেখেন আমি এখানে আবার বিয়ার ট্যাগ ইউজ করি।
আপার লেখা আছে, এখানে আমি লোয়ার লিখি নাই। লোয়ার, দেখেন সবগুলা লোয়ার কেসে চলে আসছে। এটা হচ্ছে ফাংশনের ব্যবহার। এখন আরো অনেক কাজ করা যায় আপনি ফাংশন মানে স্ট্রিং দিয়ে খুব ইজিলি। অনেক কাজ করতে পারবেন, যেমন স্ট্রিং এর ভিতরে যদি আপনি ইকো দেন share len এটা ইউজ করেন, এর ভিতরে আপনি যে স্ট্রিংটা দিবেন সেটা মূলত সে ভিতরে আপনি যে স্ট্রিং দিবেন সে মূলত স্ট্রিং এর সংখ্যাটা বের করে দিবে, লেন্থ বের করে দিবে। হ্যাঁ, আমরা জাভাস্ক্রিপ্টে দেখছি জাস্ট লেন্থ ডট লেন্থ লিখলেই লেন্থ বের হয়ে যাচ্ছে। এখানে আপনার ফাংশন আছে str লেন্থ, এই ফাংশনটা আমাদের ব্যবহার করতে হবে। ঠিক আছে, তারপরে আছে কি স্কয়ার, কম্পেয়ার আছে, রিপিট আছে, রিপ্লেস আছে। যেমন আপনি যদি রিপ্লেস করেন, যে এইটুকু রিপ্লেস করতে চাচ্ছেন, কারণ আপনার আমি এই স্ট্রিংটাকে নিলাম, নিয়ে এটার চাচ্ছি আপার কেসটা হয়ে যাবে, আপার কেসটাকে আমি লোয়ার কেস দ্বারা রূপান্তর করব। সো এখানে দুইটা প্যারামিটার যাবে, কমা দিয়ে সেপারেট থাকবে তারা। ফার্স্ট থাকবে হচ্ছে আমি কোনটাকে চেঞ্জ করতে চাই এবং এটাকে কিসে চেঞ্জ করতে চাই। যেমন আমি বড় হাতের অক্ষরে লোয়ার কেস এটাতে চেঞ্জ করতে চাই, তো যে স্ট্রিংটা চেঞ্জ করবে সেই স্ট্রিংটাকেও দিয়ে দিলাম। তো এই স্ট্রিং এর ভিতরে এই ম্যাচটা যখন করবে, এটা যখন ম্যাচ হবে তখনই আমার সেটাকে চেঞ্জ করে দেবো সেই জায়গাটা। দেখতেই পাচ্ছি আমরা চেঞ্জ করে দিচ্ছি। তো এর আগেরটার সাথে সে আসলে ইয়ে করে নাই। যেমন আমি যদি এখানে বিয়ার ট্যাগটা আবার ইউজ করি, তো দেখেন 29 আগেরটার জন্য সংখ্যা খুঁজছে, বের করছে কয়টা এখানে আছে এবং নিচেরটাতে এটা। তো বুঝতে পারছেন সবাই? হ্যালো, জি স্যার, জি স্যার, বুঝা গেছে। জি স্যার। কোথাও প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে, তো এইভাবে আরো অনেক ফাংশন আছে আপনার। str লিখলে আপনি সে ফাংশনের পুরো বায়োডাটা এখানে পেয়ে যাবেন। এই ইয়েগুলোকে আপনি দেখতে পাবেন যে কোনটা কিভাবে কাজ করে। ঠিক আছে, সব এগুলা না, str দিয়ে যেগুলো আছে, str ল্যান্ড দেখলাম, সবগুলো হচ্ছে ফাংশন। মানে আপনি পিএসপি হচ্ছে এত বড় একটা জিনিস, আপনি একটা সুন্দর আছে যেমন রিভার্স, আপনি চিন্তা করতে পারেন, মাথা দিয়ে যা চিন্তা করবেন সব ধরনের প্রোগ্রাম কিন্তু তৈরি করা হয়ে গেছে ফাংশন। শুধু ফাংশন গুলোকে ব্যবহার করে জানা যে ফাংশনটা কিভাবে কাজ করে। ঠিক আছে, তো যেমন আমি এটার ভিতরে আমি এই
হ্যালো স্যার, কে আছেন? হ্যালো। ভাই কোনো প্রবলেম হয়েছে মানে স্যার তো লিস্টে নাই দেখা যায়। আসসালামু আলাইকুম দিলাম, হিন্দু বন্ধুর কাছে পড়ে নাম, আদাব দিলাম, ঠিক আছে। যেটা দিব আমরা সেটা কিন্তু যে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? বা আমি যদি ডেটকে চেঞ্জ করতে চাই, তো ধরেন আমি ডেট নামে একটা ইয়ে করলাম, ডেট দিলাম হচ্ছে সো 25 ফেব্রুয়ারি। সো এখন আমি, কারণ আমার ডেটও চেঞ্জ হতে পারে, সো এখানে আমি জাস্ট ডেটটা দিয়ে দিলাম। সো ডেটার জায়গা কিন্তু আমার চেঞ্জ হয়ে যাবে। এখানে আমি সেমিকোলন দিয়ে নেই, সিনট্যাক্স এরর এটা। এখন 25 ফেব্রুয়ারি 2021। সো আমি যদি এখানে ডেট চেঞ্জ করতে চাই, আমার কিন্তু অটোমেটিক্যালি আপডেট হয়ে যাচ্ছে, রাইট? এর জন্য আমরা আসলে ইয়েটা ব্যবহার করে থাকি, কি বলা যায়, ভেরিয়েবলকে। এবং দেখুন ভেরিয়েবল দিয়ে আমরা যে কোনো কিছু করতে পারতেছি, তাই না? যখন খুশি তখন চেঞ্জ করতে পারতেছি। এখন ভেরিয়েবলের ভিতরে আমি যেটা করলাম, যেটা দেখেন এখানে আমি এখন বললাম যে ভেরিয়েবল গুলো হচ্ছে কেস সেনসিটিভ। আপনি যদি এখানে বড় হাতের ই দেন, দেখা যাচ্ছে একটা ই কে চেঞ্জ করে দিলেন, একটু ছোট থেকে বড় করে দিলেন, সে কিন্তু আর কাজ করবে না। দেখেন আনডিফাইন্ড ভেরিয়েবল, এই যে গ্রেটিং ইন 63 নাম্বার লাইনে, এই গ্রেটিং কে সে চিনতে পারছে না। সো অবভিয়াসলি আমাদের গ্রেটিং বা ভেরিয়েবল গুলো হচ্ছে কেস সেনসিটিভ। আপনি যে কেসে ভেরিয়েবলটাকে লিখে কখনই আমরা ভেরিয়েবল বা এই জিনিসগুলো কি দিয়ে, সংখ্যা দিয়ে শুরু করবো না, তাই না? আচ্ছা, এ পর্যায়ে এসে আমরা একটু ভিন্ন বিষয়, যেটা আমাদের ইন্টারেস্টিং বিষয় রিয়েল লাইফের সাথে, সেই জিনিসটাকে দেখব। ভেরিয়েবলকে দেখে ফেললাম যেহেতু, আচ্ছা ভেরিয়েবল দিয়ে আমরা আর একটা দেখেন স্ট্রিং এর একটা কাজ করতে পারি। যেমন আমরা যদি ধরুন আমি ভেরিয়েবল নিলাম হচ্ছে লেটার, সেই পুরো লেটারটাকে আমি এজ এ ভেরিয়েবল হিসেবে কনসিডার করলাম। ঠিক আছে, তো এখানে গ্রিটিং কেও রেখে দিলাম। দেখেন এই, তো দেখেন আমি যদি এখন ইকো করি জাস্ট ডলার লেটারকে, ডেটটা প্রবলেম, ডেটটাও এখানে উঠে রাখি। দেখেন ডলার একটা ইয়ার ভিতরে আমি আরো দুইটা ভেরিয়েবল আছে, তাদেরকেও অ্যাক্সেস করাইতে পারছি। এখন স্ট্রিং দিয়ে আর একটা কাজ করি। দেখেন স্ট্রিং, ওই যে স্ট্রিং এর যে পরিবর্তনটা, সেটা একটা জিনিস দেখা এখানে, যেমন রিপ্লেস যেটা আছে স্ট্রিং রিপ্লেস, সেখানে যদি আমি রিপ্লেস করি, এখানে দেখেন
তো এখন কি করতে হবে এখানে, কারণ আপনার গ্রিটিং এর জায়গায় একটা আপনি এখান থেকে দিচ্ছেন সালাম। সো গ্রিটিং কে এখানে জাস্ট পাস করাইতে হবে, গ্রিটিং। এবং বলছিলাম কি, কোথা থেকে এটা চেঞ্জ করবে, লেটার থেকে, তাই না? তো দেখেন হয় যে গ্রিটিং এর জায়গায় যদি আমি হাউ আর ইউ দেই, what happened? Anything স্যার technical লেটার কোনো বানানটা প্রবলেম ভুল আছে? আছে এই কারণে কি স্যার? কই ভুল আছে? ঠিকই তো আছে। স্যার বেরিয়ে বলে মনে হয় চেঞ্জ করুন যাইবো না। অবশ্যই চেঞ্জ করা যাবে, এখানে অন্য কোনো প্রবলেম হচ্ছে, ঠিক আছে? চলুন। অনেক সময় বাগ ধরে ইয়াতে, মানে কারণে হয় না। এনিওয়ে এটা রিপ্লেস হবেই, ঠিক আছে? আপনারা করে দেখেন লাইনটা। আচ্ছা, আর যে বিষয়টা মূলত দেখাইতে চাইতেছিলাম সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে আপনি মনে রাখবেন, আপনি ইয়েতে যত খুশি ততবার আপনি পিএইচপির এই যে ইয়েটা আছে,
পিএসপির যে মানে কি বলা যায় এটাকে, এই স্কোপটা আছে, এই স্কোপটা যত খুশি ততবার আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, কোনো সমস্যা নাই, যতবার খুশি ততবারই ব্যবহার করতে পারবেন। কারণ আমি এখানে বিআর দিলাম, বিআর ট্যাগ ইউজ করলাম প্রতিবার। তো কি হলো, আমি এখানে একটু করলে ধরেন আপনার এখান থেকে আপনি আচ্ছা একটা উঠে দিলাম। তো এখান থেকে আপনি একটু করলেন হচ্ছে এই ডলারটাকে, দেখেন আগের আরেকটা স্কোপেরটাকে এখানে এসে করতেছে। ঠিক আছে, তো দেখেন আপনার কিন্তু যতবার স্কোপ ব্যবহার করেন না কেন পিএসপি, সে আপনি ততবার তাকে ব্যবহার করে কাজ করতে পারছেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ইয়ের পাওয়ার পিএসপির। দেন আরেকটা যে বিষয় সেটা হচ্ছে এখানে আমি ধরেন ছেড়ে দিলাম, এখানে আমি একটা ফর্ম নিলাম, ফর্মের ভিতরে অ্যাকশন দিলাম হচ্ছে আমার এই যে পেজটা আছে ইন্ডেক্স ডট পিএসপি, এই পেজটাতে আমাদের ফর্মটা ফলাফল আসবে এবং সে মেথড হচ্ছে গেট মেথডে কাজ করবে। এবং এখানে আমি একটা টেক্সট নামক ইনপুট নিলাম, টেক্সটের একটা ইনপুট যার নাম দিলাম, নেম দিলাম হচ্ছে ইউজার ধরেন এই, এবং এখানে একটা কি থাকবে, সাবমিট থাকবে, তাই না? সাবমিট ফর্মে একটা সাবমিট বাটন থাকবে অবশ্যই। তো দেখেন আমি রিলোড দেই, সো চলে আসছে এটা। ঠিক আছে, এখন এই ফর্মের ভিতরে আমাদের আমি যে কোনো কাজ করতে দিলে করলে কিন্তু তার কোনো আউটপুট বা কিছুই দেখতেছি না, তাই না? সাবমিট করে নতুন আরেকটা পেজ আমরা এর আগে দেখেছিলাম সাবমিট করলে নতুন আরেকটা পেজে নিয়ে যাওয়ার কথা, সেই কাজটা আমাদের জাভাস্ক্রিপ্টে আমরা করতে পারি নাই তখন। এখন কিন্তু সে নিয়ে যাচ্ছে কিন্তু আমরা দেখছি না কি হচ্ছে এখানে, রাইট? তো কোথাও নিচ্ছে না। এই কাজটা আমরা করব হচ্ছে, নেওয়ানোর কাজটা করব আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে, পিএসপি দিয়ে। যেমন আমি এখানে পিএসপি ট্যাগ লিখলাম, পিএসপি ক্লোজিং তো লেখা হয়নি, এটা তো উপরের পিএসপি, ওইখানেই তো আছে। এই যে পিএসপি লিখলাম, পিএসপি এর ভিতরে আমি কাজ করব হচ্ছে ধরেন আচ্ছা ইকো করি এখানে ডলার গেট আন্ডারস্কোর গেট, এগুলাকে বলা হয় ইউনিভার্সাল মানে গ্লোবাল ভেরিয়েবল, হ্যাঁ, বা ইউনিভার্সাল ভেরিয়েবল, যেটা হচ্ছে আপনার পিএসপির নিজস্ব বিল্ডিং ভেরিয়েবল কিছু আছে। তো সেটা হচ্ছে এটা একটা নিজস্ব ভেরিয়েবল। তো সে করতেছে কি, তাই ইউজার যে ফিল্ড আছে সেই ফিল্ডের লেখাটাকে গেট করে নিয়ে আসবে যখন আমাদের এই সাবমিটে কাজ ক্লিক হবে, তখন পিএসপি করবে কি সাবমিটের ওই ফলাফলটাকে নিয়ে এসে এই index.php এই পেজটাতে এই নিজের এই পেজটার ভিতরে পেস্ট করে দিবে। যেমন আমি যদি এখানে যা লিখি দেখেন এটা কিন্তু সে পেস্ট করে দিচ্ছে।
নতুন আরেকটা পেজের ভিতরে আপনি যদি উপরের ইউআরএল এ দেখেন এই যে ইউজার সমান সমান এখানে যে ইয়েটা ছিল ফিল্ডটা নাম দিয়েছি আমরা ইউজার সমান সমান হচ্ছে কি সে কিন্তু নিয়ে আসছে। এই যে এখানে দেখাচ্ছে এটা হচ্ছে গেট মেথড। এই গেট মেথডে কি হয় ঘটনাটা দেখা যায়, কিন্তু আমরা যদি আরেকটা মেথড ইউজ করি সেটা হচ্ছে পোস্ট। দেন আমরা এই আউটপুটটা আসছে, কিন্তু এখানে আমরা কিন্তু কিছুই দেখতেছি না, জাস্ট আগের মতোই দেখতেছি, তাই না? এটা হচ্ছে পোস্ট মেথড। এখানে সিকিউর আর কি, আপনার এখানে কোন ঘটনাটা পাস হচ্ছে, পিএসপি কোন লেখাগুলোকে নিয়ে আসতেছে, কালেক্ট করতেছে ফর্মের কোন ডাটাগুলোকে, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে না, বাট এখানে দেখাচ্ছে। ঠিক আছে, আপনি যদি অন্য আরেকটা পেজকে এখানে রাখতেন, যেমন আমি এখানে ধরেন নতুন আরেকটা ফাইল করলাম, সেটা হচ্ছে collection.php। সো আপনি যদি ফর্মের ভিতরে দিতেন collection.php দেন ঘটনাটা কি হইতো, collection.php তে নিয়ে আসতো, এবং collection.php এর ভিতরে আমরা আসলে ইয়ে করি নাই, পিএসপি এর কাজটা করি নাই, সরি। তাহলে আমরা দেখতাম যে ওইটার ভিতরে যে কোডটা এখানে লিখছি, এই কোডটা ওইখানে লিখতে হতো, ওইখানে আগে ভেরিয়েবলটা মানে এই পেজের ভেরিয়েবলটাকে নিয়ে নিত। আচ্ছা, এটা আমরা পরে দেখাবো না ইনশাআল্লাহ, আজকে এমনিতে বেশি লোড হয়ে গেছে, আজকে জাস্ট ইন্ডেক্স ই থাকুক। গেট, এখন এখানে আমরা এই জিনিসটাকে আরো কতভাবে সাজায় নিতে পারি। দেখেন এখানে যদি আমি বাহিরে যখন লিখবো তখন এটা কিন্তু ইয়ে হচ্ছে, যেমন আমি এখানে লিখলাম হচ্ছে আউটপুট, সো এন্টার দিলে নরমালি আউটপুট অবস্থায় আছে, কিন্তু আনডিফাইন ইন্ডেক্স, এখানে ইউজার ভিতরে কোনো কিছু লেখা হয়নি, এই জন্য আমি যদি ইউজারে কিছু লিখি দেন আউটপুটের এখানে কিন্তু সে আউটপুটের পরে এটা দেখাচ্ছে। সেইভাবে আমরা একটা ফর্মকে পূরণ করে একটা আপনাদের কাজ থাকবে হচ্ছে ফুল একটা ফর্ম তৈরি করা, এবং সেই ফর্মের ডাটাগুলোকে আবার যাতে ফর্ম পূরণ করার পরে ডাটাগুলোকে এখানেই সাবমিট করতে পারেন, এই কাজটা করা। ঠিক আছে, ওকে পারবেন স্যার। তো? জি স্যার। হ্যাঁ, জি স্যার। যেমন আমি এখানে যদি ইউজারের জায়গায় ধরেন আমি ফার্স্ট নেম দিলাম, বা আপনাদের যেই কাজটুকু আপনারা করেছেন এর আগে, অবশ্যই সে নেম থেকে নেয়, ঠিক আছে? যেমন আপনারা নিজেদের মধ্যে খুব সুন্দর একটা ফর্ম তৈরি করবেন, আমি তো এখানে জাস্ট সিম্পলি কাজ করতেছি। এখানে আমি ফার্স্ট নেম, ঠিক এটাকে যদি আমি এখানে পেস্ট করি, দিয়ে হচ্ছে লাস্ট নেম, লাস্ট নেম, বাকি কাজটুকু ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড যা কিছু আছে সব কিছু আপনারা ধরে নিয়ে আসবেন। একটা পূর্ণাঙ্গ ফর্ম পূরণ করতে যা কিছু লাগে সেটা করবেন। এরর নিয়ে কোনো ইয়ে নাই, কারণ এখানে আউটপুট নাই, সেজন্য সেই এরর দেখাচ্ছে। তো এখন আমি এখানে দিলাম ফার্স্ট নেম এমডি জাহিদ, এখানে দিলাম হচ্ছে
উল ইসলাম, সাবমিট দিলাম, দেখেন ফার্স্ট নেমের ঘরে চলে আসছে এটা, লাস্ট নেমের ঘরে চলে আসছে এটা। এইভাবে আপনারা ফর্ম পূরণ করে একটা ফর্ম তৈরি করবেন সুন্দর, সে ফর্মের ডাটাগুলো যাতে গেট দিয়ে আপনারা নিয়ে আসবেন হচ্ছে এখানে। পারবেন তো? জি স্যার, স্যার রিসোর্স স্যার। একটু দিয়ে দিন। দিয়ে দিচ্ছি। আর অবভিয়াসলি গিগ তৈরি করেন সবাই। শেষ পর্যন্ত পাচ্ছি না কয়েকজনকে। আর ফয়েজ ভাই আছেন? জি স্যার আছি। আপনার প্রতি একটা অনুরোধ হচ্ছে, এটা কি বেশি হয়ে যাবে কিনা আপনার প্রতি বলেন আগে, যে ওই ফেসবুকে যারা সিন করছে, হ্যাঁ, হ্যাঁ আহ, এদের ভিতরে তাদেরকে একটু, যারা তো কমেন্টে দিছে তারা দিলই, যারা দেয় নাই তাদেরকে একটু কল করতে পারবেন? জি স্যার পারবো, সমস্যা নাই, টিএনটি আছে আমার। আচ্ছা, কল করে একটু তাদেরকে একটু বুঝিয়ে বললেন যে আপনারা ক্লাস করছেন না, ফাইন, আমাদের আরো ক্লাসও নাই তেমন, 2-3টা আছে, 3-4টা আছে। আপনারা দয়া করে অন্তত একটা ফাইবার অ্যাকাউন্ট খুলে সেই, এবং একটা গিগ খুলে দ্রুত এখানে কমেন্ট সেকশনে দিয়ে দেন। এটা আমাদের এই প্রোগ্রামের জন্য খুব বেশি দরকার, নইলে ওই পুরো প্রোগ্রামটার ঝামেলা হয়ে যাবে, স্যারের সাথে ঝামেলা হয়ে যাবে। সো আপনারা একটু কাইন্ডলি এটা করেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, দেখি কনভিন্স করে কয়জনটা করতে পারেন। স্যার স্যার, হ্যালো হ্যালো জি স্যার। স্যার, আমি যখন ওই যে একটা বায়ারদের রিকোয়েস্ট পাঠাই বা পাঠামু, ঠিক আছে, ওই সময় ওইখানে একটা ছবি চাইতেছে যে মানে ফাইবারেরই। এখন ফাইবার থেকে আমি আমার ডিজাইনের একটা সাইট ছবি দিলাম, দেওয়ানোর পরে ডিসক্রিপশনে কিছু লিখতে বলতেছে অফার সম্পর্কে, ওইখানে কি লিখবো? ওইখানেই তো লিখবেন হচ্ছে আপনি আসলে মানে বাইরের যে রিকোয়েস্ট পাঠাচ্ছেন, আপনি কি ধরনের সার্ভিস ওনাকে দিতে পারবেন, এবং তার জন্য কি ধরনের আহ, আপনি ছাড় দিতে পারবেন, হ্যাঁ, এই বিষয়গুলো এখানে জাস্ট তুলে ধরবেন। আর এমনি তো যে প্রত্যেকটার এটা পাশে আমাকে ইয়ে করেন প্রত্যেকটার পাশে ওরা $50, তারপরে আপনার 9 days এমন দিয়ে দিছে। ওইখানে কি আমি ডলার মানে আমি নিজে যখন ই করবো তখন কি ডলার কমাই দিতে পারবো? সমস্যা হইব না? আহ, এটা বুঝি না, এটা দেখতে হবে। আমাকে একটা স্ক্রিনশট পাঠান, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। যদি এটা বায়ারের যদি ফিল করে থাকে, মানে বায়ার যদি এটা দিয়ে রাখে যে উনি 9 দিনের ভিতরে ডেলিভারি চাচ্ছে $50, সাপোজ, এটা যদি বায়ারের ইয়াতে অ্যাকাউন্টে দেওয়া থাকে, তাহলে তার আপনার দরকার নাই, বুঝছেন না? ওটা ওটা ওনার অ্যাকাউন্টে দেওয়া আছে, যেমন $50 উনি দিয়েছিল 9 দিন। মানে উনি চাচ্ছে যে কাজটা করবেন, কিন্তু $50 উনি পে করতে পারবেন, 9 দিনের ভিতরে ওনার কাজটা দিতে হবে, এই তো? হ্যাঁ হ্যাঁ এরকমই। তাহলে তো সেখানে আপনার তো শুধু কমায় লাভ নাই, উনি যেটা চায় ওইটাই। তবে আপনি এখানে 9 দিনের ভিতরে অবশ্যই দিতে পারবেন, এটা কনফার্ম। প্রয়োজনে আরো 2 দিন আগে দিতে পারবেন, সেটা এই বিষয়টা ওনাকে ওনার নলেজে দিয়ে দিতে পারেন। মানে এই 4 দিন বিষয়টা আগে, 3 দিন আগে আপনি মানে এই বিষয়টা ডিসক্রিপশনে সাজা দিব না? দিতে পারবেন।
ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ফাইজা একটু কাজটা একটু করেন, হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।